হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওই আলোচনা করব হায়দ্রাবাদকে নিয়ে। তো তার আগে তোমাদের কাছে আমি কিছু কথা বলবো যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে, দাদা যে ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন করছো না। তো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য নিজেরই কিছু প্রবলেম ছিল পার্সোনাল ফ্যামিলির দিক থেকে, তো সেই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। তো তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে। ভিডিও কেন দিতে পারিনি, ভীষণ প্রবলেমে ছিলাম। তো আশা করি এবারে কন্টিনিউ আমি আবার ভিডিও দেবো, যেমন ভিডিও আগে করতাম তেমনই কিন্তু আবার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো এবার আমরা আলোচনা করবো আজ কিন্তু হায়দ্রাবাদকে নিয়ে। যে হায়দ্রাবাদ 2024-এ কেমন পারফর্মস করেছিল, টি-20 গেম বা টি-20 ফরম্যাটটাই কিন্তু চেঞ্জ করেছিল কিন্তু হায়দ্রাবাদ। তো সেই হায়দ্রাবাদ কিন্তু এবার কিন্তু মানে খুবই খারাপ কিন্তু পারফর্মস করছে, জঘন্যতম খেলছে, ঠিক আছে। প্লে অফ রেস থেকে কিন্তু 70-80% কিন্তু ছিটকে গিয়েছে, প্লে অফে কিন্তু যাওয়ার চান্স খুবই কম আছে। তো হায়দ্রাবাদের যারা ফ্যান আসো তাদের জন্য অনেক এটা শুনতে খারাপও লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। হায়দ্রাবাদ কেন ভাই প্লে অফে যেতে পারবে না? তাদের কোন 2 থেকে 3টে সাইড কিন্তু এখন থেকে যদি নজর না দেওয়া হয় তাহলে কিন্তু আগামীতে কিন্তু আরও প্রচুর কিন্তু খারাপ কিন্তু রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো সেই কোন সাইডগুলো প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তারপরে কথা বলবো যে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে যে ম্যাচটা আছে, এই ম্যাচটাই কিন্তু আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মেন অস্ত্র বলতে পারো জাসপ্রীত বুমরা। সেই জাসপ্রীত বুমরা কিন্তু আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11-এ খেলবে কি খেলবে না, অনেকে এটা নিয়ে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল, বা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়েই কিন্তু চর্চা চলছে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরা খেলবে সেটা 100% কিন্তু আপডেট দিয়ে দেবো যে খেলবে কি খেলবে না। আর এই ম্যাচটা কতটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য জেতাটা কতটা দরকার সেটা নিয়েও তো অবশ্যই কথা বলবো। তারপরে আলোচনা করবো যে 8 তারিখে কলকাতা ভার্সেস যে লখনৌর মধ্যে যে ম্যাচটা আছে, খুব ইন্টারেস্টিং ম্যাচ আছে তো ইডেন গার্ডেনে। তো এই ম্যাচটায় কি পিচ চেঞ্জ হবে না, তোমার যে ম্যাচটা হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতেছিল কলকাতা সেম পিচ থাকবে না একটু পিচ চেঞ্জ হবে, সেটা নিয়ে আপডেট দিয়ে দেবো। তারপরে এই হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচটা কলকাতা জিতেছিল, এই ম্যাচে কি কুইন্টন ডিককে চেঞ্জ করবে লখনৌ ম্যাচের বিরুদ্ধে, কি কুইন্টন ডিককের জায়গায় গুরবাজকে কি আনতে চলেছে, সেটা নিয়েও কিন্তু কথা বলবো, ঠিক আছে। কিছু বড় বড় এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বড় বড় আপডেট আছে, A to Z কিন্তু আলোচনা করবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে একটা টপিকস নিয়ে আমি আলোচনা করবো। তো ফার্স্ট আমি আলোচনা করবো যে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে। আমরা জানি যে 6 তারিখে যে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস যে গুজরাট টাইটানের মধ্যে যে ম্যাচটা ছিল, এটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদেরই কিন্তু হোম কিন্তু গ্রাউন্ডে কিন্তু খেলাটা ছিল। তো আমরা বরাবরই জানি যে সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু গ্রাউন্ডটা বা পিচটা কিন্তু তাদের পিচটা কিন্তু ফ্ল্যাট পিচে খেলা হয়, অর্থাৎ প্রচুর কিন্তু রান হয়, সেটা আমরা 2024-এ দেখেছিলাম। কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা স্টেডিয়ামে বা প্রত্যেকটা যাদের হোম গ্রাউন্ড বলো সেই সব জায়গায় যারা পিচ কিউরেটার থাকে তারা কিন্তু তাদের ইচ্ছা মতনই কিন্তু পিচ কিন্তু বানাচ্ছে। ধরো আমি হায়দ্রাবাদের টিম আমার, ঠিক আছে, আমি কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু তাদের হোম অ্যাডভান্স কিন্তু পাবো কি পাবো না 100% কিন্তু তা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। কারণ অবশ্যই একটা টিমের হোম অ্যাডভান্স কিন্তু পাওয়া কিন্তু দরকার। কিন্তু এবার কিন্তু BCCIর কিন্তু গাইডলাইন আছে যে যেখানে যে হোম গ্রাউন্ডের যে পিচ কিউরেটার থাকবে তার ইচ্ছা মতনই সে কিন্তু পিচটা কিন্তু তৈরি করবে। তো এবার এটা নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংসের হেড কোচ সেও কিন্তু কথা বলেছে, লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও কিন্তু কথা বলেছে, সেম কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন বা হেড কোচ সেও কিন্তু কথা বলেছিল। তারপরে কিন্তু আজ কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু সেম কিন্তু কাল কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের যে হেড কোচ সেও কিন্তু কথা বলেছে এটা নিয়ে যে আমরা যে আমরা যদি হোপ অ্যাডভান্সটা না পাই, কারণ আমরা তো মেগা অকশনে কিন্তু আমাদের যে 7টা যে খেলা হয় হোম গ্রাউন্ডেই খেলা হয়, সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু টিমটা তৈরি করছি। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কাল যে খেলাটা খেলেছে সেই পিচটা কিন্তু অনেক চেঞ্জ ছিল। অ্যাকচুয়ালি দেখো কাল যে পিচটাই খেলা হয়েছে সেই পিচে কিন্তু বলটা কিন্তু অনেক কী হচ্ছিল, বলটা কিন্তু ব্যাটে কিন্তু সাথে সাথে কিন্তু আসছিল না, একটু রুখে আসছিল, স্লো আসছিল ব্যাটে, যার কারণে কিন্তু যেসব প্লেয়ারগুলো কিন্তু প্রথম বা ফার্স্ট টাইমে কিন্তু শট টানছিল বা শট মারতে যাচ্ছিলো কিন্তু সেইভাবেই কিন্তু ব্যাটে কিন্তু আসছিল না, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু প্রথমে কিন্তু প্রচুর কিন্তু উইকেট কিন্তু হারিয়েছিল। তো আগে 2024-এ আমরা কী দেখেছিলাম,
এই সেম পিচে কি দেখেছিলাম না, বল কিন্তু খুব দ্রুত কিন্তু ব্যাটে আসছিল। আর কাল দেখেছে কি, কারণ অনেক লেটে কিন্তু বল মুভ করছে কিন্তু ব্যাটে, যার কারণে কিন্তু তোমার কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম হয়েছে। তো যার কারণে অনেক কিন্তু উইকেটও হারিয়েছিল। এবং পিচটা কী ছিল না, পিচটা কিন্তু স্লো পিচ ছিল, তো ওই জন্য কিন্তু খুব একটা রান ছিল না এখানে। কি মানে এভারেজ স্কোর কি 100-150 ওপরে কিন্তু রান ছিল, প্রচুর কিন্তু রান কম ছিল। তো সেই জায়গায় কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্স কিন্তু পাচ্ছে না, এটা তাদের হেড কোচ বলেছে। কিন্তু গুজরাট টাইটান কী হয়েছে না, গুজরাট টাইটানের মানে কেসটা কী হয়েছে দেখো, গুজরাট টাইটানে আমরা দেখেছি যে ক্লাসিক ব্যাটসম্যান আছে, যারা টাইমিং খুব সুন্দর করতে পারে, যেরকম শুভমান গিলের মতন প্লেয়ার আছে। শুভমান গিল আমরা জানি যে ও কিন্তু ক্লাস প্লেয়ার, ধরে ইনিংস কিন্তু বিল্ড করতে পারে, যে বলে যেরকম শট দরকার সেই হিসেবেই কিন্তু তার কিন্তু স্কিলটা ব্যবহার করে। সেম কিন্তু ওয়াশিংটন সুন্দরকে আমরা জানি, দুরান্ত কিন্তু তার কিন্তু ব্যাটের কিন্তু স্কিল আছে। সেম কিন্তু জস বাটলার আমরা জানি। তো এই জায়গায় কিন্তু গুজরাট টাইটান কিন্তু ওই জন্য কিন্তু ইজি কিন্তু রানটা কিন্তু চেঞ্জ করেছে। আর সানরাইজ হায়দ্রাবাদের ক্ষেত্রে কী হয়েছে জানেন, সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়াররা কিন্তু তার অ্যাটাকিং খেলতে পছন্দ করে, ওই জন্য কিন্তু তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু তাদের উইকেটগুলো কিন্তু ছুড়ে দিয়েছে এসেছিল কিন্তু। তো এই জায়গাটায় কিন্তু কাল কিন্তু গুজরাট টাইটান কিন্তু ওই জন্য কিন্তু জিতে গিয়েছে এবং দুরান্ত মানে কামব্যাক করেছে, ঠিক আছে। তো এই জায়গাটায় কিন্তু মানে সানরাইজ হায়দ্রাবাদ, আমি তো বলবো যে সানরাইজ হায়দ্রাবাদ তোমরা মানে কি অ্যাগ্রেসিভ খেলো, কিন্তু একটু ম্যাচটাও কিন্তু ধরে রাখতে হবে, সিচুয়েশান অনুসারে কিন্তু টার্গেট করতে হবে কিন্তু বলারদের। প্রথম থেকে এসে আমি মার শুরু করবো না, তখন কিন্তু কি হয় দেখো, 2024 হায়দ্রাবাদ দুর্দান্ত খেলেছিল, যার কারণে কিন্তু ফাইনালে গিয়েছিল। কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কিন্তু অ্যানালিস করে এসেছে যে তাদের কোথায় তাদের উইকনেস আছে, কোথায় বল ফেলতে হবে, কোথায় বল করলে তারা আউট হবে, এইসবগুলো কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু অ্যানালিস্ট হয়ে মানে পাকাপুক্ত হয়ে এসেছে। তো সেই জন্য কিন্তু হায়দ্রাবাদকে কিন্তু একটু কি ইনিংসটাই কিন্তু প্রথমে কিন্তু একটু বিল্ড করতে হবে, ধরে রাখতে হবে, লাস্টের দিক তুমি মারো। এই জিনিসটা যতদিন পর্যন্ত সানরাইজ হায়দ্রাবাদ নিজেদের মধ্যে ঠিক না করবে, ততদিন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু ভালো কিন্তু রেজাল্ট কিন্তু পাবে না। অভিষেক শর্মার ট্রেভিসেট তারা কিন্তু অ্যাটাকিং খেলতে পছন্দ করে, কিন্তু প্রথমে কিন্তু একটু যে বল কেমন পিচটা কেমন কন্ডিশন আছে, পিচটা স্লোয়ার আছে কি পিচটা মানে স্পিনার ট্রাক পিচ আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো না বুঝলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। কি প্যাট কামিন্স যে হায়দ্রাবাদের যে ক্যাপ্টেন, সে কিন্তু কিছুদিন আগে কি বলেছে যে আমি কিন্তু পিচটা কিন্তু বুঝতে পারছি না, এটাই কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছে। তো এইগুলো কিন্তু ঠিক করতে হবে, কারণ সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু খুব মানে আমি তো বলবো কিন্তু 70% কিন্তু প্লে অফে যাওয়ার কিন্তু আর আসতে কিন্তু নেই। কারণ 5টা খেলেছে সানরাইজ হায়দ্রাবাদ, তার মধ্যে 1টা জিতেছে, 4টে হেরেছে, আর 9টা ম্যাচ আছে। 9টা ম্যাচের মধ্যে মিনিমাম 7টা ম্যাচ জিততে হবে, 7টা জিতলে 14, আর 1টা জিতলে 16 পয়েন্ট, 16 পয়েন্টের নিচেই কিন্তু প্লে অফে কিন্তু যেতে পারবে না। তো কিন্তু প্রচুর কিন্তু টাফ। তো ওই জন্য সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু এখন থেকে কিন্তু তাদের কিন্তু উইকনেস কোথায় তারা প্রবলেম ক্রিয়েট করছে সেগুলো কিন্তু ঠিক করতে হবে। সেম কোনগুলো ঠিক করতে হবে, তাদের যে অ্যাটাকিং প্রথম থেকে যে অ্যাটাকিং, এটা কিন্তু মানে সিচুয়েশান অনুসারে কিন্তু তাদের কিন্তু চেঞ্জ করতে হবে। আর একটা প্রবলেম বড় সানরাইজ হায়দ্রাবাদ, সেটা হচ্ছে তাদের ভালো কিন্তু স্পিনার কিন্তু নেই। প্যাট কামিন্স সে কিন্তু অস্ট্রেলিয়ায়, দেখো অস্ট্রেলিয়ায় স্পিনার চলে না, পাটা পিচ থাকে, সেখানে ফাস্ট বোলারদের কিন্তু হেল্প কিন্তু মেনে। কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনে কিন্তু যে টিমে ভালো স্পিনার আছে তারাই কিন্তু ম্যাচটা কিন্তু বেশি জিতবে। আমরা দেখেছি প্রত্যেকটা টিমের কিন্তু স্পিনার আছে। আরসিবি চ্যাম্পিয়ন হতে পারে না কেন, আরসিবির কিন্তু ভালো স্পিনার নেই বলে আরসিবি কিন্তু এই কটা বছর দেখছি তারা কিন্তু খুব খারাপ পারফরমেন্স করছে। দেখো যেসব টিম ভালো স্পিনার আছে তারা কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে, গুজরাট টাইটান বলো, কলকাতা নাইট রাইডার্স বলো। হ্যাঁ, চেন্নাই সুপার কিংসের কেসটা আলাদা, চেন্নাই সুপার কিংসে ভালো স্পিনার থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না, তার কারণ কিন্তু তাদের মিডল অর্ডারটা কিন্তু খুব উইকনেস। প্রত্যেকটা টিমে কিন্তু ভালো স্পিনার আছে, কিন্তু এইটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে কিন্তু বুঝতে হবে। কারণ ইন্ডিয়ার কন্ডিশনটা কিন্তু স্পিনার কিন্তু এখন কিন্তু ট্র্যাক হচ্ছে। 2024 পিচটা কিন্তু প্রচুর কিন্তু ব্যাটিং সহায়তা পিচ ছিল, এবার কিন্তু পিচটা কিন্তু বলারদের জন্য অনেক কিন্তু হেল্প কিন্তু করেছে। এটা আমরা দেখি যে 200-র নিচেই কিন্তু স্কোর হচ্ছে, 160, 170, কাল কিন্তু 150-র মধ্যে অল উইকেট হয়ে গিয়েছে। 200 রান করলে কিন্তু চেস করতেও কিন্তু পারছে না। তো এবার কিন্তু পিচটা কিন্তু কন্ডিশন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। তো ওই জন্য স্পিনারদের দরকার আছে। হায়দ্রাবাদে অ্যাডাম জাম্পা আছে, রাহুল চার আছে, এই দুটো বলারদের কিন্তু সুযোগ কিন্তু দিতেই কিন্তু হবে, ঠিক আছে। করি সানরাইজ হায়দ্রাবাদ তারা তাদের ভুলগুলো শুধরে নিয়ে নেক্সট ম্যাচ থেকে কিন্তু স্ট্রং কামব্যাক করবে, এটা আমরা সবাই চাই, ঠিক আছে। এবার যদি আমরা কথা বলি যে আজ যে ম্যাচটা আছে মুম্বাই ভার্সেস আরসিবির মধ্যে, এই ম্যাচে কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেট আছে যে আজ কিন্তু মানে
কাল কিন্তু 7 তারিখে মেবি সরি 6 তারিখে কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে কিন্তু জয়েন করেছে। কারণ আমরা সবাই জানি যে জাসপ্রীত বুমরা সে ইঞ্জুরি ছিল, ইঞ্জুরির জন্য কিন্তু এমসিএতে কিন্তু রিকভার করছিল 100% কিন্তু এখন সে ফিট হয়ে গিয়েছে। এমসিএ কিন্তু ক্লিয়ার কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং 6 তারিখে কিন্তু সে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে কিন্তু জয়েন করেছে। তো এটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কিন্তু খুব বড় কিন্তু গুড নিউজ। কারণ না জাসপ্রীত বুমরা সে কী করতে পারে, ওয়ার্ল্ডের 1 নম্বর বলার, ফাস্ট বলার, তো সে কী করতে পারে আমরা সবাই জানি। তো যে আমরা দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খুব খারাপ কিন্তু পারফরমেন্স করেছে, 4টে ম্যাচে কিন্তু 3টে কিন্তু হেরেছে, একটাই কিন্তু জিতেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এই মুহূর্তে কিন্তু জাসপ্রীত বুমরাকে কিন্তু প্রচুর কিন্তু দরকার আছে তাদের স্কোয়াডে। তো জাসপ্রীত বুমরা কিন্তু এই মুহূর্তে যে রিপোর্ট আসে যে ব্যাঙ্গালোরের মধ্যে যে ম্যাচটা আছে, এই ম্যাচে হয়তো জাসপ্রীত বুমরাকে আমরা হয়তো নাও দেখতে পারি। অনেক বড় বড় জায়গায় বলছে যে আজ খেলবে, কিন্তু আমি বলছি আজ কিন্তু নাও কিন্তু খেলতে পারে। কারণ দেখো তোমার কাল কিন্তু সে কিন্তু মানে 100% ফিট যে ক্লিয়ার সার্টিফিকেট এমসিএ থেকে কিন্তু সে পেয়েছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট তারা কি এই সিদ্ধান্তটা নেবে যে প্রথম দিনেই কি তাকে ম্যাচে কি খেলাবে, যদি বড় কোনো প্রবলেম হয়ে যায় তো হয়তো একটা ম্যাচে হয়তো তাকে রেস্ট কিন্তু দিতে পারে। তো যদিও খেলে তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আমরা জাসপ্রীত বুমরাকে দেখবো, শুধু 4 ওভার বল করবে, এটা কিন্তু হয়তো হতে পারে। আর তা না হলে কিন্তু আজ কিন্তু রেস্ট দিতে পারে, ঠিক আছে, 50-50 চান্স আছে, হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে আর নাহলে কিন্তু আজ রেস্ট দেবে, ঠিক আছে। এবার আমরা কথা বলবো যে আরসিবির কি কোনো চেঞ্জ হবে। দেখো আরসিবি সেম প্লেইং 11 নিয়েই খেলবে, ঠিক আছে, কারণ আরসিবি কিন্তু তাদের এই প্লেইং 11 নিয়েই কিন্তু বেটার পারফরমেন্স করছে। তবে হয়তো সুয়েশ শর্মার জায়গায় হয়তো একটা মানে অন্য মানে হয়তো রাশিক সালাম কিন্তু আসতে পারে, ঠিক আছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের যে হোম গ্রাউন্ড যে পিচটা, এখানে কিন্তু স্পিনারদের সহায়তা কিন্তু মানে অতটা নেই। ফাস্ট বলার কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে, বিশেষ করে রাশিক সালামের মতন বলারের কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে। তো আমরা একটাই চেঞ্জ দেখতে পারি, সেটা হচ্ছে সুয়েশ শর্মার জায়গায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু রাশিক সালামকে কিন্তু সুযোগ দিতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আর কিন্তু সেম কিন্তু তারা প্লেইং 11 নিয়েই কিন্তু খেলবে। আর মুম্বাই ইন্ডিয়ান্সে হয় জাসপ্রীত বুমরা হয়তো যখন বল করবে মুম্বাই ইন্ডিয়ান্স তখন হয়তো জাসপ্রীত বুমরা খেলবে, আর যখন ব্যাট করবে তখন জাসপ্রীত বুমরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু রোহিত শর্মা কিন্তু খেলবে। এটা কিন্তু আমরা একটা চেঞ্জ কিন্তু দেখতে পারি, ঠিক আছে। তো আই হোপ যে আজ থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তারা কিন্তু স্ট্রং কামব্যাক করবে। কারণ আমরা যে মুম্বাই ইন্ডিয়ান্সকে চিনি না, সেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই গত 3 বছরে কিন্তু আমরা দেখছি না, যখন থেকে রোহিত শর্মা তার ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে। বা আরেকটা কথা বলি যে মুম্বাই ইন্ডিয়ান্সের ভিতরে কিন্তু এবারে কিন্তু খুব বড় কিন্তু কি বলবো মানে খুব খারাপ কিছু হচ্ছে তাদের যে ড্রেসিং রুমের মধ্যে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক নেই, তাদের দুটো গ্রুপেই কিন্তু ভাগ আছে। তিলক বর্মার সাথে যে মানে যেটা হচ্ছে এটা দেখে আমরা ক্লিয়ার যে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম কিন্তু ঠিক নেই। নেক্সট সিজনও দেখে 2024-ও দেখেছি, এবারও কিন্তু দেখছি। তো এই জিনিসটা যদি ঠিক না করে তাড়াতাড়ি, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ভাই প্লে অফের স্বপ্ন কিন্তু ছাড়তে হবে, ঠিক আছে। কারণ 2টো ম্যাচ হেরেছে, ব্যাঙ্গালোরের সাথে জেতা ম্যাচ ছিল, তিলক বর্মা ভাই প্রথমে যেভাবে কিন্তু লাস্টে তার স্ট্রাইক রেট মানে একদম কমিয়ে নিয়েছে, এখানে 36 বলে 39। যেদিন এই লখনৌর সাথে ম্যাচটা কী হয়েছে, 24 বলে 25 রান। ভাই তিলক বর্মা আমরা জানি যে কেমন সে ব্যাটসম্যান। সাউথ আফ্রিকার সাথে যখন ইন্ডিয়া যে খেলাটা ছিল, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, দুর্দান্ত প্লেয়ার, সেই প্লেয়ার এমন খেলে ভাই এটা কিন্তু মানা যায় না। তারপরে তার সাথে কী হচ্ছে সেটা আমরা সবাই জানি। তো আশা করি সব কিছু ঠিকঠাক করে স্ট্রংভাবে স্ট্রং কামব্যাক করুক মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে, প্লে অফ খেলুক। যদি আমরা লাস্ট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। আমরা সবাই জানি যে 8 তারিখে কিন্তু ডে গেম আছে কলকাতা নাইট রাইডার্সের, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। তো এই গেমটাই কিন্তু ইডেন গার্ডেনে খেলাবে, যেখানে কিন্তু ইডেন গার্ডেনের যে পিচটা এই মুহূর্তে যে রিপোর্ট আছে যে সেম সানরাইজ হায়দ্রাবাদের সাথে যে পিচে খেলা হয়েছিল সেম কিন্তু সেই রকমই কিন্তু পিচ কিন্তু দিতে চলেছে। আর এই পিচটা কিন্তু হায়দ্রাবাদের ম্যাচে যে পিচে খেলা হয়েছিল তার চেয়েও কিন্তু বেশি কিন্তু ড্রাই থাকবে। কারণ কলকাতা নাইট রাইডার্স আরসিবির সাথে হারার পরে কিন্তু তারা কিন্তু যে কিউরেটার আছে তার সঙ্গে কিন্তু তারা মানে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তারপরে কী করেছিল না, ইডেনের যে পিচটায় সেখানে কিন্তু দু রকম পিচ তৈরি করেছিল, 2টো পিচ ছিল, ঠিক আছে। একটা পিচে একটু ব্যাটিং সহায়তা পিচ ছিল, আর একটা কিন্তু একটু বলিংদের মানে সব কিছু ছিল। মানে বিশেষ করে মানে তারপর থেকে কিন্তু ইডেনের পিচে কিন্তু তারা কিন্তু জল দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল, টানা রোদি কিন্তু রেখে দিয়েছিল, যার কারণে কিন্তু পিচটা কিন্তু একটু হলেও কিন্তু ড্রাই হয়েছে। মানে বলারদের ক্ষেত্রে অনেক কিন্তু হেল্প মিলেছে, যেখানে ফাস্ট বলাররা সুইং দেখেছি আমরা নেক্সট হায়দ্রাবাদের ম্যাচে। তারপরে স্পিনারদের কিন্তু বল কিন্তু ট্র্যাক মানে দারুণ কিন্তু ঘুরতে দেখেছি। তো এইগুলো কিন্তু আমরা
লখনৌর ম্যাচে কিন্তু দেখতে চলেছে আরও কিন্তু বেশি কিন্তু ড্রাই থাকবে। তো বেশি ড্রাই থাকা মানে কি কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও কিন্তু মঈন আলী, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এই তিনটে কিন্তু স্পিনার নিয়ে কিন্তু মাঠে কিন্তু নামতে চলেছে, ঠিক আছে। তো এই চেঞ্জ আমার তো মতে কোনো চেঞ্জই হবে না। কুইন্টন ডিকককে কিন্তু আর হয়তো একটা দুটো ম্যাচ কিন্তু সুযোগ দেবে, কারণ দেখো কুইন্টন ডিকককে কিন্তু যদি কুইন্টন ডিককের জায়গায় গুরবাজকে সুযোগ দেয়, সেম যদি গুরবাজ যদি ভালো কিছু না করতে পারে তাহলে কিন্তু আবার সেই কুইন্টন ডিকককে মানে স্কোয়াডে আনা সেটা কিন্তু আরও কিন্তু চাপ হয়ে যাবে। তো অত সহজে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেঞ্জ করবে না। দেখো কুইন্টন ডিকক আমরা জানি যে একটা ভালো মানের প্লেয়ার, হয়তো সেই মুহূর্তে তার রিদমটাই নেই বা তার যে ফর্মটা সেটা কিন্তু দেখাতে পারছে না। তবে দেখো হিসাব বড় প্লেয়ার কুইন্টন ডিকক ভাই, ছোটোখাটো প্লেয়ার না, বড় বড় প্লেয়ার। তো এইসব প্লেয়ার কিন্তু তাদের যে ন্যাচারাল গেমে কিন্তু ফিরে আসতে কিন্তু একটা বড় ইনিংস, একটাই কিন্তু বড় ইনিংস সব কিছু চেঞ্জ করতে পারে। 97 রান করেছিল আর একটা আধটা কিন্তু ব্যাটে সে রান পালিয়ে কিন্তু সে কিন্তু তার আসল ফর্মে কিন্তু চলে আসবে। তো এখন অনেক সময় আসে, তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক কিন্তু চেঞ্জ করবে না। আর লখনৌর আগে তো লখনৌর হয়ে খেলতো, তো লখনৌর বিরুদ্ধে সে কিন্তু একটা ভালো কিন্তু রান কিন্তু করতে পারে। সুনীল নারিন সেম কিন্তু ওপেন করবে। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়তো চেঞ্জ এটা হতে পারে যে আমার তো মতে সেম টিম নিয়ে খেলানো দরকার, ঠিক আছে। মঈন আলী খেলুক, হয়তো এটা হতে পারে যে আন্ডিক নকিয়াকে হয়তো সুযোগ দিতে পারে, কারণ আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটা সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু ফাস্ট বোলারদের কিন্তু হেল্প মিলেছিল, ঠিক আছে। কারণ আন্ডিক নকিয়া আমি বলে দিচ্ছি, আন্ডিক নকিয়া কিন্তু মানে প্র্যাকটিস ম্যাচে আমি যেভাবে দেখেছি দুর্দান্ত কিন্তু রিদমে সে বল করছে কন্টিনিউ, দুর্দান্ত। সেই আন্ডিক নকিয়া কিন্তু নেই 100 মানে আগুন ঝরানো কিন্তু বল করেছে কিন্তু নেটে, আগুন ঝরানো, ঠিক আছে। হোয়াইট ইয়র্কার বল করছে, তারপরে লাগাতার কিন্তু ইয়র্কার প্র্যাকটিস করছে, বাউন্স দিচ্ছে, পেস দিচ্ছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স 100% মানে ব্রাভোই কিন্তু বলেছে যে ফিট নেই, তবে 4-5 দিন আগে বলেছে হয়তো 100% কিন্তু এখন ফিট হয়ে গিয়েছে। আন্ডিক নকিয়া হয়তো এই ম্যাচে লখনৌ ম্যাচে কিন্তু দেখতে পারি, কারণ ডে ম্যাচ আছে, তো এখানে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে, প্রচুর এফেক্টিভ হতে পারে। তো আন্ডিক নকিয়া হয়তো সুযোগ পেতে পারে, এই একটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এই করে আপডেট ছিল। আর তোমরা এবারে ঠিক আছে কমেন্টে লিখবে যে কলকাতা নাইট রাইডার্সের কী চেঞ্জ করা দরকার। মানে অ্যাকচুয়ালি তো রাসেল তো ফর্মে নেই বা রাসেল তো ব্যাটে পাচ্ছে না, তো রাসেলের জায়গায় কি অতিরিক্ত রবমান পোয়েলকে কি সুযোগ দেওয়া দরকার, ঠিক আছে। এটা তোমরা কমেন্টে লিখবে। আমার মতে মানে যদি ব্যাটিং ইউজ করতে হয়, মানে যদি ব্যাটিং দরকার হয় তাহলে এবার রবমান পোয়েলকে সুযোগ দেওয়া দরকার। রাসেলের চেয়ে এই মুহূর্তে রবমান পোয়েল দুর্দান্ত কিন্তু হিটার, দুর্দান্ত হিটার। আর যদি কলকাতা নাইট রাইডার্স এটা মনে করে যে 2-3 ওভার বল মানে বল দরকার বা বলার দরকার হয় তাহলে রাসেলকে ঠিক আছে। শুধু যদি ব্যাটিংয়ে খেলানো দরকার হয় তাহলে কিন্তু রবমান পোয়েল কিন্তু বেস্ট অপশন, ঠিক আছে। কারণ আমরা দেখেছি রাসেলের সেই আগের মতো রাসেল নেই, তারা অ্যাকচুয়ালি তো বয়স হয়ে গিয়েছে, 4-5টা বল পাচ্ছে। রামানদীপ সিং আগে খেলতে আসছে কোনো দিন, ঠিক আছে, দুর্দান্ত খেলছে রামানদীপ সিং। তোমরা কমেন্টে লিখবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে আর শেয়ার করবে, আর নতুন আসলে চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সেখানে শেষ করলাম, বাই।